হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের টার্গেট প্রাইমারি টেট 2022। এখন বা আপকামিং যে কোনো রকম টেট পরীক্ষা, দেখো এখনকার সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর সায়েন্স। বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যার পার্ট 1 আমরা কমপ্লিট করেছি মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস সেটের উপরে। 3 নম্বর ক্লাসে আজকে আমরা চলে এসেছি 4 নম্বর ক্লাসে পার্ট 2 নিয়ে, অর্থাৎ এটাই আমাদের বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যা থেকে ইকোলজি ইকোসিস্টেম থেকে ফাইনাল পার্ট। আগের ক্লাসটি করে নেবে, তাহলে ফুল প্যাকেজ কিন্তু হয়ে যাবে এই টপিকটার উপরে। তোমরা নিয়মিত পড়াশোনা করে কোশ্চেন আনসার অপশন পাঠাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটিপিটিতে, সেখান থেকেই আমরা কোশ্চেন আনসার করছি। আজকের ক্লাসটি খুব দ্রুত হবে। চলো, প্রত্যেকে 4 সেকেন্ডের বেশি টাইম নেবে না। প্রথম কোশ্চেন বলছে, বাস্তুবিদ্যা ও ইকোলজি কথাটি কোথা থেকে এসছে? 4টি অপশন আছে, নিজেরা প্রোনাউন্সিয়েশন করে নাও, দেখে নাও, এবং কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও। এইগুলো স্পেলিংটা লক্ষ্য রাখবে, ঠিক আছে? কি হবে রাইট অ্যান্সার? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে প্রথম কোশ্চেনটাতে অপশন এ, ঐকুশ ও লোগোস থেকে এসেছে, অপশন এ থেকে। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কি? বায়োস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, এক্সোস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার? বৃহত্তম একক বাস্তুতন্ত্রের কোনটি? সঠিক উত্তর কি হবে এখানে? অপশন এ, বায়োস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বনভূমি দ্বারা আবৃত? 5%, 10%, 7% নাকি 11%? পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বনভূমি দ্বারা আবৃত? অপশন সি, 7%। 4 নম্বরে বলছে, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হলো ড্যাশ। প্রবাহহীন, একমুখী, দ্বিমুখী, উভয়মুখী? বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহটা কয়মুখী বা কেমন? অপশন হবে কি? অপশন বি, সঠিক উত্তর একমুখী। এই কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে, HT1 ইকোলজি শব্দের প্রবক্তা কে? এটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। একদম ক্লাসের শেষে লাইভ চ্যাটে জানাবে না, কমেন্টে জানাবে। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? 3টি, 2টি, 4টি নাকি 5টি? শক্তির যে প্রবাহ সেটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 3টি হবে এখানে, অপশন এ। কিলো ক্যালোরি বর্গমিটার বা বছর, এটির একক কি? কিলোমিটার পার বর্গমিটার পার বছর? এর একক কোনটি? সংখ্যা পিরামিড, বায়োমাসের পিরামিড, জীবভর পিরামিড, শক্তির পিরামিড? দেখো বুঝতেই পারছো, এগুলো সব কি ক্যালোরি, বর্গমিটার, বছর, এগুলো শক্তি অনুযায়ী বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে শক্তির পিরামিড। এর একক কি হবে? শক্তির পিরামিড, অপশন ডি। খাদ্য পিরামিডের উদ্ভাবন কে করেন? হেকলে, বা এটা হেকেলও থাকে, এলটন, লিন্ডেম্যান, ট্রান্সলে? সঠিক উত্তর তোমরা জানো, খাদ্য পিরামিডের উদ্ভাবন করেন অপশন বি, এলটন। এই অপশনগুলির মধ্যে কোনটি প্রগৌণ খাদকের উদাহরণ নয়? বাঘ, টিকটিকি, বাজ পাখি, বোয়াল? কোনটি প্রগৌণ খাদকের উদাহরণ নয়? কি হবে সঠিক উত্তর? অপশন বি। প্রকৃতিতে কয় প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায়? 3, 4, 2 নাকি 5? খাদ্য শৃঙ্খল কয় প্রকার দেখা যায়? তোমরা চাইলে খাদ্য শৃঙ্খল সম্পর্কে ছোট্ট একটা ভিডিওতে আমরা হিন্টস দিয়ে দেবো, অর্থাৎ ডিটেলস ক্লাস খাদ্য শৃঙ্খলের উপর তোমাদেরকে আমরা দিয়ে দেবো। তোমরা কমেন্টে জানাবে যে খাদ্য শৃঙ্খলের উপর ছোট একটা ক্লাস তোমরা চাও কিনা। খুব অল্প কথায় অল্প সময়ে কিন্তু এটা ডিটেলস ক্লাস একটা দিয়ে দেওয়া যাবে। এখানে মনে রাখবে 3টি খাদ্য শৃঙ্খল দেখা যায়। উল্টো বা উল্টানো পিরামিড লক্ষ্য করা যায় কোন বাস্তুতন্ত্রে? মরুভূমি, জলজ, বনজ নাকি চারণভূমি? উল্টানো পিরামিড লক্ষ্য করা যায় অপশন কিসে? দ্রুত অ্যান্সার করো। জলজ বাস্তুতন্ত্রে, অপশন বি। কোনটি ডেট্রোভারের উদাহরণ নয়? অর্থাৎ ডেট্রোভারের যেটা উদাহরণ নয় সেটা কি? কেঁচো, উইপোকা, বোলতা, বিটল? কোনটি হবে? দেখো উদাহরণ নয় যেহেতু বলেছে, এটি হবে অপশন সি।
উদ্ভিদের পর্যায়ক্রম পদ্ধতিটির শেষ পর্যায় কোনটি? অ্যাগ্রেশন, স্থিতিশীলতা, ক্লাইম্যাক্স, রিঅ্যাকশন। উদ্ভিদের যে পর্যায়ক্রম পদ্ধতি তার শেষ স্তর বা শেষ পর্যায় কি হবে? আমরা কথাতেই বলে থাকি বিষয়টার ক্লাইম্যাক্স হয়ে গেল, অর্থাৎ কমপ্লিট হয়ে গেল, শেষ পর্যায়, চূড়ান্ত। অপশন সি। ইকোসিস্টেম শব্দটির প্রবক্তাকে? এটাও তোমাদের হোম টাস্ক রইল। হোম টাস্ক 2। এই কোশ্চেনের অ্যান্সার তো ভুল করা উচিত তোমাদের নয়, তোমরা এটাও জানিয়ে দেবে শেষে, কমেন্টে জানাবে। সৌরশক্তির কত শতাংশ সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের অন্য কাজে লাগায়? সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের অন্য কাজে লাগায় সৌরশক্তির কত শতাংশ ইউনিট? 0.1, 0.2, 0.01 নাকি 1? সঠিক উত্তর 0.2 অর্থাৎ 0.2%। নিচের কোনটি অটোট্রপিক উদাহরণ নয় বলেছে? কোশ্চেনের শেষটা প্রথমটার মধ্যটা ভালো করে দেখতে হয়। সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, ঘাস নাকি জলজ কীট? অটোট্রপিক উপাদান যেহেতু নয় বলেছে, সেটা হবে জলজ কীট, অপশন ডি। কোনো বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায়ের মধ্যে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলকে কি বলা হয়? শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল নাকি খাদ্য স্তর, যেটাকে খাদ্য পিরামিডের মতো এটা তোমরা জানো। তো সঠিক উত্তর কি হবে? বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায়ের মধ্যে যে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল তাকে বলা হয় খাদ্য স্তর। তাই তো? না, এটা হবে না, খাদ্য স্তর নয়, কিন্তু কনফিউজ হবে না, খাদ্য জাল, জালিকা, অপশন সি। নিচের কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ নয়? কি হবে? গভীর সমুদ্র, পুকুর, শস্যক্ষেত্র নাকি মরুভূমি? প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণের মধ্যে পড়ছে না কোনটি? অপশন সিটি, শস্যক্ষেত্রটি। ঠিক আছে, এটা 3 মাস অন্তর একটা শস্য, আরেকটা মানে আরো 3 মাস পর আরেক, প্রথমে ধান, তারপর অন্য কিছু, তারপর আলু, তারপর তিল, এইভাবে সর্ষে, এইরকম ব্যবহার করা হয়। এটা কিন্তু চিরস্থায়ী নয়, সময় সময় তুলে নেওয়া হয়। পশ্চিমবঙ্গের যে কোনো একটি অভয়ারণ্যের নাম লেখো। জলদাপাড়া অভয়ারণ্য, গরুমারা, জিম করবেট, ভিতরকণিকা অভয়ারণ্য নাকি ন্যাশনাল পার্ক? এরকম তুলে দিতে পারে, কোনো নাম না দিয়ে শুধু ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, এটা তো আমরা জানি, জলদাপাড়া ও গরুমারা। এখানে অবশ্য পরবর্তীতে আরো অনেক কঠিন অপশন থাকবে পরীক্ষায়। তো বাস্তু যে তন্ত্র, বাস্তুবিদ্যা আমরা আলোচনা করলাম, সেই বাস্তুবিদ্যা হলো কি? জীববিজ্ঞানের যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক সম্পর্কে আলোচনা করা হয়, জীববিজ্ঞানের যে শাখায় জীব, জীব ও জীবাণু নিয়ে আলোচনা করা হয়, জীববিজ্ঞানের যে শাখায় অজৈব জৈব উপাদান নিয়ে আলোচনা করা হয়, নাকি কোনোটিই নয়? কি হবে? এত এত যে ক্লাস করলাম, পার্ট 1 পার্ট 2, তো বাস্তুবিদ্যা থেকে আমরা কি শিখলাম? ডিটেলস ক্লাসও বাস্তুতন্ত্রের উপর হয়ে গেছে, এটা তোমরা ডিটেলস ক্লাস প্লেলিস্টের লিঙ্কে করে নেবে। পরিবেশ ও বাস্তুবিদ্যা দুটো কিন্তু ডিটেলস ক্লাস অলরেডি হয়ে গেছে, আরও অন্যান্য প্র্যাকটিসের ক্লাস হয়েছে। তো এটা হবে অপশন সি। নাকি কি বলছে দেখো, জৈব অজৈব বলেছে, ভালো করে দেখো, চমক দেওয়ার জন্য বলছে কিন্তু। শুধু কি জৈব অজৈব? না, জীবও থাকে, তার পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক সম্পর্ক সেটাও থাকবে। ঠিক আছে, এই টার্মটা লক্ষ্য রাখবে, সেটাই হবে উত্তর। যে কোনো অপশন হুবহু অজৈব জৈব থাকতে পারে, তারপরেও যদি দিয়ে দেয় জীব ও তার পারিপার্শ্বিক সম্পর্ক, তখনও সেটাই উত্তর হবে। বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক উপাদান কি? অ্যাবায়োটিক উপাদান সম্পর্কে গতকালে আমরা ক্লাস করেছি। স্বভোজী উদ্ভিদ, জল, জীবাণু নাকি ডেট্রিভোর? বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক উপাদান হলো কোনটি? স্বভোজী উদ্ভিদ, জল, জীবাণু নাকি ডেট্রিভোর? এটা হবে অপশন বি, জল। প্রথম সারির খাদক নয় এই অপশনের মধ্যে কোনটি? হরিণ, গরু, এ ও বি উভয়ই নাকি বাঘ? প্রথম সারির খাদক নয় কোনটি? তোমাদের এটাও থাকছে হোম টাস্ক, আশা করবো এটা তোমরা উত্তর দিতে পারবে। এটা তোমাদের HT3 হোম টাস্ক 3, কমেন্টে জানিয়ে দাও। এগুলির মধ্যে কোনটি মাইক্রো কনজিউমার? কনজিউমার নিয়ে আমরা গতকালের প্রশ্ন পেয়েছি। মাইক্রো কনজিউমার কোনটি? নেকড়ে, ছত্রাক, বাজপাখি, কোনোটিই নয়। কি হবে? মাইক্রো কনজিউমার। তাই এখানে অপশন কি হবে? অপশন বি,
ছত্রাক। বেন্থস নিয়েও আমরা প্রশ্ন পেয়েছি, তো সেই বেন্থস কি? আজকে উত্তর করো তোমরা। শামুক, মৌমাছি, ঝিনুক, না এ ও সি দুটোই, অর্থাৎ শামুক আর ঝিনুক দুটোই। কি হবে বেন্থস কি? চারটি অপশনের মধ্যে বেন্থস হচ্ছে শামুক, ঝিনুক, অর্থাৎ দুটোই যখন আছে অপশন ডি, এ ও সি দুটোই। প্রগৌণ খাদক হলো বড় মাছ, ছোট মাছ, উদ্ভিদ, নাকি কোনোটিই নয়? কি হবে প্রগৌণ খাদক? গৌণ প্রগৌণ, তাহলে সেটা হবে অপশন এ। বাস্তুতন্ত্রের পিরামিডের সবচেয়ে নিচে অবস্থান করে কে? সবচেয়ে নিচে অবস্থান করে কে? গৌণ খাদক, প্রথম সারির খাদক, উৎপাদক, বিয়োজক। সব থেকে নিচে কারা বসবাস করে? অপশন সি, উৎপাদক। জীবভর হলো, জীবভর থেকে প্রশ্ন পেয়েছি, জীবভর হলো ড্যাশ। জীবদেহের শুষ্ক ওজন, জীবদেহের মোট ওজন, জীবদেহের প্রাপ্ত ওজন, নাকি কোনোটিই নয়? জীবভর বিষয়টা কি? জীবদেহের যে শুষ্ক ওজন, অপশন এ। IUCN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেটিভ অফ নেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাশনাল, নাকি কোনোটিই নয়? IUCN, এই IUCN তাহলে অপশন কোনটি হচ্ছে এখানে রাইট আনসার? অপশন বি। রেড ডাটা বুক কি? রেড ডাটা বুক 25 নম্বরে বলছে লুপ্ত প্রাণীর, রেড ডাটা বুক হলো লুপ্ত প্রাণীর তালিকা যে লিপিবদ্ধ করা হয় সেটা, বিলুপ্ত হওয়ার আশঙ্কা আছে এমন জীবগুলোর তালিকা লিপিবদ্ধ করা, নাকি দুটোই, নাকি বিরল উদ্ভিদের তালিকা লিপিবদ্ধ করা? রেড ডাটা বুক, এটা উত্তর কি হয়ে যাবে? অপশন বি, বিলুপ্ত হওয়ার আশঙ্কা। রেড লাইন আমরা বলি না, একটা ডেড লাইন আর একটা রেড। রেড মানে কি আশঙ্কা আছে বিপদের, তো আশঙ্কা রয়েছে, এই টার্মটা দেখলে বুঝতে পারবে। আলফা বৈচিত্র্য হলো ড্যাশ। এটি একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের বৈচিত্র্য। এটি একটি বৃহদায়তন ভৌগোলিক অঞ্চলের মধ্যে থাকা বিভিন্ন বাসস্থানের প্রজাতি। 3 নম্বরে বলছে একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের, আবার বলছে একবার ভৌগোলিক অঞ্চল, তার আবার বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের যে জীবগোষ্ঠী সেটা, নাকি কোনোটিই নয়? আলফা বৈচিত্র্য, আলফা যখন বৈচিত্র্য বলছে এটা হবে অপশন এ। এটি একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত এবং বিভিন্ন প্রকার জীবের বৈচিত্র্য। ইকোলজি কাকে বলে? ইকোলজি, এটা তো একটা সংজ্ঞা তুলে দিয়েছে, সংজ্ঞা থেকে কোশ্চেন। তোমরা জানো ইকোলজি বা বাস্তুবিদ্যা কি? এটি একটি বিজ্ঞানের শাখা যেখানে জীব ও তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়। একটু আগে এরকম একটা কোশ্চেন পেয়েছি। তারপর বলছে যে এটি একটি বিজ্ঞানের শাখা যেখানে অজৈব ও জৈব শুধু আন্তঃসম্পর্ক আলোচিত হয়, নাকি এ ও বি দুটোই, নাকি কোনোটিই নয়? একটু আগে কি বললাম আশা করি ভুলোনি, রিভিশন কোশ্চেন দিয়েছি তোমাদের এটা। জীব ও তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক, শুধু জৈব অজৈব থাকলে হবে না, আমি একটু আগেই বলেছি। লিন্ডেম্যান কত সালে 10% সূত্রের আলোকপাত করেন? 1944, 47, 1954, নাকি 42? 10% সূত্র কার? এটা আমরা ডিটেলস ক্লাসেও পেয়েছি, লিন্ডেম্যানের। খুব ভালো ক্লাস হয়েছে, সেই ক্লাসটি তোমরা করে নেবে। দুটো টপিক ইতিমধ্যে হয়ে গেছে, একটা পরিবেশ, ডিটেলস ক্লাসের কথা বলছি, আর এমসিকিউ তো পরিবেশও হয়ে গেছে, আবার বাস্তুতন্ত্রেরও আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে বাস্তুতন্ত্র, এই দুটো টপিকেরই কিন্তু যে দুটো কোশ্চেন অ্যান্সার হলো দুটোই কিন্তু ডিটেলস ক্লাস হয়ে গেছে, এবং খুব ভালো রেসপন্স ছিল তোমাদের, খুব ভালো বুঝেছিল, তোমরা কমেন্টে জানিয়েছিলে, তোমরা দেখে নেবে। আর এটা উত্তর তো তোমরা সহজেই বলে দিয়েছো, 1944। ইকোলজিক্যাল নিচ এই শব্দটি কে কত সালে ব্যবহার করেন? এগুলো একটু দেখে রাখবে। গ্রিনেল 1971, ওডাম 1971, লিন্ডেম্যান 1971, টমাস 1971। ইকোলজিক্যাল নিচ কথাটি বা শব্দটি প্রথম কে কত সালে ব্যবহার করেন? সালটা দেখে আমরা কি বুঝতে পারছি? 1971 হবে, এটা মাস্ট। আর মানুষের নামটা জানতে হবে, অপশন এ। এবার বলছি ইকোক্লাইন কাকে বলে? ইকোক্লাইন থেকে একটা কোশ্চেন কালকে ছিল, এবার সংজ্ঞা থেকে তুলে দিয়েছে। ইকোক্লাইন কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যে জীবের সংখ্যাগত ও জীববৈচিত্র্যগত পার্থক্যজনিত যে ঢাল পরিলক্ষিত হয়, ভালো করে বুঝবে, একদম সংজ্ঞা তুলে দিয়েছে। দূরে অবস্থিত
এটা বলছে পাশাপাশি অবস্থিত, আর এটা বলছে অনেক দূরে অবস্থিত। একই বিষয়, জীবের সংখ্যাগত জীববৈচিত্র্যগত পার্থক্যজনিত যে ঢাল, নাকি দূরে অবস্থিত একটি অঞ্চলের বাস্তুতন্ত্রের মধ্যে জীবের সংখ্যাগত বা জীববৈচিত্র্যগত পার্থক্যজনিত যে ঢাল, নাকি কোনোটিই নয়। এটা তোমরা জানো, অপশন এটাই হয়ে যাবে। পাশাপাশি অবস্থিত, এটা মাথায় রাখতে হবে। জীবের সংখ্যাগত ও জীব বৈচিত্র্যগত যে জনিত ঢাল, পার্থক্যজনিত ঢাল, সেটা হবেই, কিন্তু সেটা হবে পাশাপাশি দুটো বাস্তুতন্ত্রের, অনেক দূরত্ব থাকবে না। ট্রফিক লেভেল হলো ড্যাশ, বাস্তুতন্ত্রের পুষ্টি স্তরের পর্যায়, বাস্তুতন্ত্রের খাদ্যের পর্যায়, এ ও বি উভয়ই, নাকি কোনোটিই নয়। ট্রফিক লেভেল এটা হচ্ছে পুষ্টি স্তর। সিন ইকোলজি হলো ড্যাশ, অর্থাৎ ইকোলজি টপিকটা থেকে প্রচুর কোশ্চেন থাকছে আজকে। সিন ইকোলজি কি? বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্য মানে জীব প্রজাতি সম্পর্কিত, একটি নির্দিষ্ট জীব প্রজাতি সম্পর্কিত, কেবল দুটি জীব প্রজাতি সম্পর্কিত, এটা একটি, এটা দুটি, নাকি এটা অনেক রকম জীব প্রজাতি, তাহলে সেটাই হবে সিন ইকোলজি। আর অটো ইকোলজিটা কি? অটো ইকোলজি হলো বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্য প্রজাতি, একটি নির্দিষ্ট জীব প্রজাতি, কেবল দুটি প্রজাতি, অর্থাৎ একটি, দুটি, নাকি অনেকগুলো, এটা হয়ে যাবে একটি নির্দিষ্ট প্রজাতি, সেটা হচ্ছে অটো ইকোলজি। WCED, WCED এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড কমিটি অন ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, নাকি ওয়ার্ল্ড কমিটি অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডাইভার্সিটি। কি হবে? অনেকেই ডাইভার্সিটি কথাগুলো দেখে সেগুলো ধরে নেয় কিন্তু আন্দাজে, কিন্তু এটা হচ্ছে, দেখা গেছে অপশন সি, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, অপশন সি। লিমিউলাস হলো এক প্রকারের ব্যাকটেরিয়া, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, জীবন্ত জীবাশ্ম। খুব ভালো কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনই ভালো, গতকালেও ভালো ছিল, আজকেও আছে। লিমিউলাস হলো এক প্রকারের জীবন্ত জীবাশ্ম। এই এক্সাম্পল এই টপিক থেকে বেশি আসে, প্রশ্ন যদি দেয় বেশি, কারণ জিকে টাইপ কোশ্চেনও কিন্তু জেনারেল সায়েন্স এবং জিওগ্রাফি এবং ডেটাবেস থেকে অনেক কোশ্চেন আসবে, প্রায় 15টার মতো 31শে জানুয়ারি 2021 কিন্তু এসেছিল। এনভায়রনমেন্ট ছাড়াও এই মানে ইভিএস এর যে 15টা টপিক আছে, সেই 15-16টা টপিক ছাড়াও জিকে টাইপ থেকে সেগুলো বাকি এসেছিল, সেগুলো আমরা করব। আগে এনভায়রনমেন্টটা কমপ্লিট করি। কিউলেক্স মশার দ্বারা সংক্রামিত ফাইলেরিয়া রোগের জীবাণুটির নাম কি? ডিপথেরিয়া, উচেরেচিয়া, প্লাজমোমিডিয়া ভাইরাস বা প্লাজমোডিয়াম ভাইরাস, মায়োপিয়া। মায়োপিয়া একটা চোখের সমস্যা ঘটিত রোগ, ঠিক আছে, এটা চক্ষু ঘটিত রোগ। ডিপথেরিয়াটাও একটা রোগ, এটাও হচ্ছে না, তো এখানে অ্যান্সার হবে উচেরেচিয়া। বাস্তুতন্ত্রের জীব বিবর্তনের ক্ষেত্রে পাখি ও সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী নিচের কোনটি? আর্কিওপটেরিক্স, প্ল্যাটিফাস, স্ফেনোডন, সেমোরিয়া। বলছে বাস্তুতন্ত্রের যে জীব বিবর্তন, সেক্ষেত্রে পাখি ও সরীসৃপের মধ্যে যে সংযোগ, সেই সংযোগ রক্ষাকারী প্রাণী নিচের কোনটি? এটা তোমরা জানো, অপশন এ, আর্কিওপটেরিক্স। খুব ভালো, এটা মনে রাখবে। মরু বায়োমের আয়তন প্রায় 2.2 কোটি বর্গ 2.2 বর্গ কিমি আছে, এখানে লক্ষ্য রাখবে। মরু বায়োম এর আয়তন কোনটি? 2.2 কোটি, 3.2 কোটি, 4.2 কোটি, 5.2 কোটি। বর্গমিটারটা তো কমন, কোটিটাও কমন, এটা হবে অপশন সি বা গো। 4.2 কোটি বর্গমিটার হচ্ছে, বর্গকিমি হচ্ছে মরু বায়োমের আয়তন। গ্রস প্রাইমারি প্রোডাকশন, জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাকশনে দেখা যায় কোন ইকোসিস্টেমে, অর্থাৎ কোন ইকোসিস্টেমে গ্রস প্রাইমারি প্রোডাকশন দেখা যায়? ভেল্টে, কোরাল রিফে, নাকি কোনোটিই নয়? এখানে আরেকটা অপশন দিয়ে দিতে পারতো, তো এটা কি হবে? এটা হবে কোরাল রিফ। এই কোরাল রিফ ইকোসিস্টেমে কিন্তু গ্রস প্রাইমারি প্রোডাকশন দেখা যায়। বন্দিপুর বা বন্দিপুরা জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, কর্ণাটকা, অসম, নাকি রাজস্থান? বন্দিপুর বা বন্দিপুরা জাতীয় পার্ক অবস্থিত অপশন বি, কর্ণাটক বা কর্ণাটকায়। সঠিক পর্যায়টি হলো ড্যাশ, পরপর আছে কিন্তু। ঘাস, সাপ, ইঁদুর, বাজ পাখি, ইঁদুর, ঘাস, সাপ, বাজ পাখি, ঘাস, ইঁদুর, সাপ, বাজ পাখি, নাকি ইঁদুর, সাপ, বাজ পাখি, ঘাস। কোনটা এই ক্রম অনুযায়ী ঠিকঠাক যাচ্ছে? অপশন দেখো, সি এরটা, প্রথমে ঘাস, তারপর ইঁদুর, তারপর সাপ, তারপরে বাজ পাখি।
কৌশলটা বোঝার চেষ্টা করো, যেভাবে উৎপাদক থেকে আরো আস্তে আস্তে সেগুলো উঠছে, গৌণ প্রগৌণ এইভাবে, তারপর প্রথম সারিতে যাচ্ছে। বাস্তুতন্ত্রের ক্রিয়াশীলতাকে সচল রাখে কে? উৎপাদক, বিয়োজক, গৌণ খাদক নাকি প্রগৌণ খাদক? এটা সম্ভবত একটুখানি কালকের মতোই ছিল। বাস্তুতন্ত্রের ক্রিয়াশীলতাকে সচল রাখে অপশন বি, বিয়োজক। একটি নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীর যে সংখ্যা, একটু আগেই হয়েছে, দেখবো কার কত স্মৃতিশক্তি স্ট্রং আছে। একটি নির্দিষ্ট অঞ্চল, আমরা বলেছিলাম পাশাপাশি বাস্তুতন্ত্র, অনেকগুলি নির্দিষ্ট অঞ্চলে জীবগোষ্ঠীর সংখ্যা, প্রজাতির সংখ্যা, আর একটি প্রজাতির জীবগোষ্ঠীর সংখ্যা। তো তাকে কি বলবো, বায়োস্ফিয়ার, বায়োম, বায়োমাস নাকি কোনোটিই নয়? একটু আগে আমরা আলোচনা করেছিলাম সেটা ইকোলজির ক্ষেত্রে, সিন ইকোলজি, অটিকোলজির ক্ষেত্রে। এটা বলছে একটি নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীর যে সংখ্যা তাকে আমরা কি বলবো? সঠিক উত্তর দাও। অপশন সি, অর্থাৎ বায়োমাস, একটি নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীর সংখ্যা। আজকের লাস্ট কোশ্চেন, 44 নম্বর, খুব সহজ এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অথচ সহজ। দেখো, বৌদ্ধিক প্রশ্ন, ভালো করে বুঝবে যারা ভালো করে ডিটেলস পড়েছো। বলছে বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরের সামগ্রিক যে গঠন, সেই গঠন পর্যায়ক্রমকে সাজালে যেটা গঠিত হবে সেটা কি হবে? খাদ্য চক্র, খাদ্য জাল বা জালিকা, খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অথচ কত সহজ দেখো। এটা তোমাদের হোম টাস্ক 4, দেখা যাক কে সঠিক অ্যান্সার করতে পারো। এটাও তোমরা কমেন্টে জানিয়ে দাও, 4টে হোম টাস্কের কোশ্চেন দেওয়া হয়েছে, সেগুলো তোমরা জানিয়ে দাও। ক্লাস কেমন লাগলো জানাও, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া টেট গ্রুপে তোমরা শেয়ার করে দিও, ফ্রি অফ কস্ট কিন্তু, তাহলে অন্যান্যরাও এই সুযোগগুলো নিতে পারবে। ঠিক আছে, আর আজকে এটা ফাইনাল পার্ট হয়ে গেল। প্রত্যেকটি লাইভ ক্লাসের আপডেট এবং পিডিএফ সহ তোমরা পেয়ে যাবে আমাদের, দেখো স্ক্রিনে হাইলাইট হচ্ছে এখানে, সেখানে তোমরা পেয়ে যাবে অল টেট পিটিতে। ঠিক আছে, আর যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দাও, লাল কালারের বাটনটি প্রেস করে অল করে দাও। অনেকে নোটিফিকেশন পায় না, সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা প্রেস করে অল করে দাও। দেখো এর পাশে একটা বেল আছে, তারপর সেটা টাচ করো, দিয়ে অল দেখাবে, সেই অলটাকে সিলেক্ট করবে, তাহলে সব নোটিফিকেশন নিজের ফোনে নিজেই পেয়ে যাবে। যখনই লাইভ ক্লাস হবে, ইন্টারনেট তোমার ফোনে অন থাকলেই অটোমেটিক নোটিফিকেশন তুমি পেয়ে যাবে নিজের স্ক্রিনে, কোনো অসুবিধা হবে না। এছাড়া অল্টেড পিটিতে তুমি পাবেই। থ্যাংক ইউ ফর ইউর টাইম।